আরবরা অত্যন্ত স্টুপিড। আরবরা হলো স্টুপিড, গর্দভ, গাধা চরিত্র। এই যে আনোয়ার সাদাত বললো না, আনোয়ার সাদাতের ওয়াইফ জিহান সাদাত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপিকা ছিল। ওই যে কি যেন বলে, মানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াইতেন মহিলা, অত্যন্ত। এবং এই ভদ্র মহিলা একজন খ্রিস্টান লেডি, পরে বোধহয় সাদাতের সঙ্গে বিয়ে হয়ে কনভার্টেড হয়েছে। জিহান সাদাত, উনি ছিলেন, শি ওয়াজ দ্য পার্সোনাল ফ্রেন্ড অফ ইসরায়েলি প্রাইম মিনিস্টার গোল্ডা মেয়ার। আরে ভালো বন্ধু বান্ধবী। ফ্যাক্ট, আমাদের মিঠু ভাই কিন্তু চমৎকার ইতিহাস জানে। তো আমার খুব আরাম লাগে ওনার সঙ্গে কথা বলতে, বিকজ হি হ্যাজ গট এ পার্টিকুলার কমান্ড ইন হিস্ট্রি। এটা বলে দিয়েছেন যে আনোয়ার সাদাতের ক্যাবিনেটের যে বেশ কয়েকজন মন্ত্রীর ফিয়ান্সি ছিল ইহুদি মেয়েরা, দারুণ সুন্দরী মেয়েরা। এবং সাদাতের বউ যদি গোল্ডা মায়ারের পার্সোনাল ফ্রেন্ড হয়, টেলিফোনে 14 বার কথা বলে, ডেলি 3 বার করে মিশর থেকে ইসরায়েলে, তাহলে আপনি বুঝতে পারছেন তো এদের নেচারটা কি। এখন আমরা আসি, এখন কথা হলো অত আশা করে লাভ নাই ইসরায়েলের। বলতেছে না খোয়াব দেখতেছে, বেটার ইসরায়েলের খোয়াব হবে না। এটার পাল্টা জবাব কিন্তু দিয়ে দিয়েছে যে এই সিজফায়ার ডিলে লেবানন মাস্ট বি ইনক্লুডেড, আদারওয়াইজ ডাইরেক্ট। শোনেন, একবার যদি, এটা হলো ইরানের অবস্থাটা হয়েছে শীতের দিনে পুকুরে নেমে গোসল করার মতো, ছোটবেলা আমরা করেছি। মানে আপনার এই যে পৌষ এবং মাঘ মাসে পানির কাছে গিয়ে একটু পানিটা লাগে, আবার উঠে যেতাম, ওরে বাবা শীত। এরপরে একটা পর্যায়ে তো গোসল করতে হবে, কারণ স্কুলে যেতে হবে, তো টাইম আছে না, ঝাম করে পরে তখন কিন্তু একটার পর একটা ডুব দিতাম, কারণ ভয় চলে গেছে, শীতের ভয়। ইরানের হয়েছে এরকম। ইরান অলরেডি আজকে 37 দিন 38 দিন যুদ্ধ করে ফেলেছে। ইরানের কিন্তু এখন মানে ইয়ের করা, মানে শীতের দিনে গোসল করে ডুব দিয়ে উঠে সমস্ত একেবারে ভয় ভীতির ঊর্ধ্বে এখন ইরান। ইরান বলেছে যে লেবাননের উপরে, ইরান ভালো করে জানে ইসরায়েলের সাথে তো ইরান খেলা খেলতেছে বহু আগে থেকে, জানে যে গ্রেটার ইসরায়েলের প্ল্যানটা আছে, এটা পরিষ্কার আছে, এবং তারা ওইভাবে ইরানি ডিপ্লোম্যাটরা এটাকে জাজ করেছে, এটাকে ইভালুয়েট করেছে কি করা যায়। এখন ইরান বলছে যে লেবানন থেকে যদি লেবাননের উপরে আগ্রাসন যদি না কমায়, আক্রমণ যদি না কমায়, তাহলে আইআরজিসি আমরা আবারও বলছি, লেবাননে অবস্থান নেবে ভূখণ্ডে। লেবাননের ভূখণ্ডে শোনো নামাবে ইরান, তখন যুদ্ধ করো। যুদ্ধটা হবে আবার ইরান এবং ইসরায়েলের সাথে। ইরানি সৈন্য কোথায় অবস্থান দিবে? লেবাননে। এত সোজা না, কারণ একটা জায়গায় ওই পাঠান ভাই যেটা বললেন, একটা জায়গায় 100টা আঘাত করেছে, এবং সেখানে অনেকে বলতে 250 লোক, অনেকে বলতে 300, এখন লেটেস্ট নিউজ আছে 750 লোকের মতো মারা গেছে। তো ইরান পরিষ্কার করেছে, ইফ নেসেসারি ইরান উইল ডেপ্লয় ট্রুপস অন লেবানন। দেখেন, এটা লেবানিজরাও জানে অনেক আগে থেকে। লেবাননের অনেক দিনের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, খুব নাম করা, রশিদ কারামি। এটা আমাদের পাঠান ভাই বা আমাদের ইয়া ভাই জানবে, মিঠু ভাই। রশিদ কারামি ওয়াজ এ ভেরি কালারফুল প্রাইম মিনিস্টার অফ লেবানন। খুব চৌকুশ রাজনীতিবিদ ছিলেন, আমার প্রিয় ব্যক্তিত্বের একজন। উনি ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ বন্ধু। তো হুসেন শহীদ সোহরাওয়ার্দী 56-এ যখন প্রাইম মিনিস্টার, ওনার হার্ট অ্যাটাক হলো প্রথম। লেবাননের রশিদ কারামি ওনার ব্যক্তিগত বন্ধু। আর লেবাননের বেইরুত ছিল অত্যন্ত চিকিৎসার জন্য ওয়ার্ল্ড ফেমাস। তো উনি, রশিদ কারামি বললো যে এক্সেলেন্সি আপনি আমার এখানে এসে ট্রিটমেন্ট করেন। হুসেন শহীদ সরওয়ার্দী রশিদ কারামিকে বলছিল যে ইসরায়েলের প্রতি কিন্তু সবসময় নজর রাখবে, ইসরায়েল কিন্তু আপনাকে একবার না একবার আঘাত করবে। কারণ শহীদ সরওয়ার্দী অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সে খুবই শার্প ছিলেন উনি, মোর দেন জওহরলাল নেহরু ইন পার্টিকুলার বিষয়ে। নেহরু অন্যান্য বিষয়ে অনেক পণ্ডিত ছিলেন, ফিলোসফি, এই সেই হিস্ট্রি, কিন্তু হুসেন শহীদ সরওয়ার্দীকে ক্রেডিট দেয় না। He was an articulate diplomat having a very profound knowledge in geopolitics. রশিদ কারামিকে বলছিলেন, দোস্ত এই সবসময় মাস্ট বি অ্যালার্ট এগেনস্ট ইসরায়েল, এটা কিন্তু উনি বলেছিলেন। সেই রশিদ কারামি 3 বার লেবাননের প্রাইম মিনিস্টার ছিলেন, এবং সেটাই আমি বলি, পরপর না, কনসিকিউটিভ না, ফাঁকে ফাঁকে। তো যাই হোক, আমি যেটা বলছি যে এত সোজা না। আইআরজিসি যখন গিয়ে বসবে, হ্যাঁ, তাইলে কিন্তু এই ল্যান্ড থেকে, অর্থাৎ লেবাননের ল্যান্ড থেকে
ইসরায়েলের তেমন কোনো ক্ষমতা হবে না আইআরজিসি কে উইথড্র করে নেয়, কারণ তারাও কিন্তু মিসাইল টিসাইল নিয়ে সমস্ত কিছু নিয়ে আর্টিলারি সমস্ত সাপোর্ট নিয়ে কিন্তু যাবে। তখন একটা জিনিস হবে, ইসরায়েলের কিন্তু একটা মজা আছে, ইসরায়েল কিন্তু নিজের ঘর কোনো আক্রান্ত হয় না। এইবারই দুইটা যুদ্ধে, এই যে গত বছরের ইরানের সাথে যুদ্ধে আর এইবারের ইরানের সাথে যুদ্ধে নিজের ঘর আক্রান্ত হয়েছে। আগে কিন্তু নিজের পার্টিকুলার ভূখণ্ডে আক্রান্ত হইতো না, বরং ইসরায়েল মাস্তানি করে বেড়াইতো দূরে দূরে। এবার কিন্তু তা হবে না। যখন আইআরজিসি যখন ডিপ্লয়েড হবে লেবাননের মাটিতে, তখন কিন্তু ইসরায়েলের বর্ডারে আইআরজিসি প্রেসার করবে, নো ডাউট অ্যাবাউট ইট। and that will be a very intensified fight. এবং সেইখানে আর্টিলারি যুদ্ধটা এবং মিসাইল ছাড়া আর্টিলারি যুদ্ধটা হবে মারাত্মক। এই যুদ্ধ কিন্তু আইআরজিসি কে উঠিয়ে ফেলা ইরানের মানে ইসরায়েলের পক্ষে খুব টাফ হবে, কারণ ইসরায়েলের আর্মিতে এখন বহু অসন্তোষ তৈরি হয়েছে, ইসরায়েলের নাগরিকদের মধ্যে অসন্তুষ্ট তৈরি হয়েছে। রাষ্ট্রের ভেতর থেকে যখন অসন্তুষ্টি তৈরি হয়, তখন কিন্তু এই রাষ্ট্রের শক্তি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। ইসরায়েলের কিন্তু এখন ডিক্লাইনিং পজিশন। সবচেয়ে বড় কথা হলো আমেরিকা ডিক্লাইনিং হচ্ছে, আমেরিকান সিভিলাইজেশন ডিক্লাইনিং হচ্ছে, আমেরিকার মানে মিলিটারি পাওয়ার ডিক্লাইনিং হচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতেছে না, খুব নাচছে, খুব নাচতেছে। আসলে কিন্তু আমেরিকা ইজ এ ডিক্লাইনিং পাওয়ার রাইট নাও, এবং সেইখানে কিন্তু অন্য সুপার পাওয়ার রিপ্লেস হয়ে যাবে, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে ব্রিটেন এবং ফ্রান্স ওয়ার নট কনসিডারেড দ্য সুপার পাওয়ার এনি লঙ্গার। নিউ কনসেপ্ট অফ সুপার পাওয়ার ইমার্জড। তো সেইটাই কিন্তু আমেরিকা বুঝতেছে না, আমেরিকার শক্তি কিন্তু আস্তে আস্তে ক্ষয়িষ্ণুর দিকে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকার তো কোনো পারিবারিক জীবন নাই। মানুষ একটা জাতির শক্তির কিন্তু একটা বড় ব্যাপার থাকে তার সুসংগঠিত পারিবারিক জীবন। আমেরিকার কি আছে এটা? আমেরিকা তো বিয়ে করে ছাড়ে, আমেরিকার লোকদের বিয়ে করারই কোনো আগ্রহ নাই, ঘুরে বেড়া বাউন্ডেলে জীবনযাপন করছে বহু লোক। এবং এখন তো এই যুদ্ধের সময় শুনছি আমি, যেটা পাঠান ভাই আরো বলতে পারবে, ব্যাংক লোন নিয়ে যে বাড়ি কিনছে যারা, তারা তো এখন চাকরি হারাইছে অনেকে, লোন দিচ্ছে তো আগে চাকরির টাকা থেকে কেটে নিত লোন, এখন তো চাকরি হারাইছে অনেকে, বেকার হয়ে গেছে। তারা তো বাড়ির যে বাড়িতে থাকছে ব্যাংক থেকে লোন নিয়ে, এই বাড়ির লোন মানে ইনস্টলমেন্ট দিতে পারছে না, এবং এখন তো তারা ওই ব্যাংক থেকে নোটিশ আসছে বাড়ি ছাড়ো। তাহলে এই লোকগুলা তখন গাড়িতে ঘুমাবে, যদি গাড়ি থাকে, এরকম ঘুমায় আমেরিকাতে। তাইলে আমেরিকার মানুষের কোনো পারিবারিক জীবন নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা কিন্তু একটা জাতির ধ্বংসের প্রধান মূল একটা কারণ। মানে এদের বৈবাহিক বিবাহের ইচ্ছা নাই, পারিবারিক জীবন নাই, ওরা ওদের মা ডিভোর্স ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলিতে ভর। সুতরাং আমেরিকার ভিতরে সামাজিক ভাবে আমেরিকা ভেঙে পড়ছে। পাশাপাশি আপনি চায়না দেখেন, চায়নার কিন্তু পারিবারিক জীবন অত্যন্ত স্ট্রং, সাংঘাতিক। তারা পারিবারিক জীবনটা আমাদের মতো এশিয়ার। এবং চায়না কিন্তু যে প্রসপ্যারিটি অর্জন করছে, পাওয়ার অর্জন করছে, এটা কিন্তু চায়নার যে পারিবারিক জীবন, চায়নার যে পাবলিক লাইফ ইজ ভেরি সিমেন্টেড, পাবলিক এন্ড প্রাইভেট লাইফ ইজ ভেরি সিমেন্টেড, মোর স্ট্রঙ্গার দেন আমেরিকা। সুতরাং আমেরিকাকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। আর সেটা হলো এই যে সেটা হলো এই, থামতে হবে একটা জায়গায়, থামা খুব জরুরি। আর আরেকটা জিনিস, এখন গ্রেটার ইসরায়েল কথায় আছে, গ্রেটার ইসরায়েল তৈরি করার ক্ষেত্রে রাশিয়া এবং চায়না এলাও করবে না। কারণ গ্রেটার ইসরায়েল যদি তৈরি করতে তখন আরব বিশ্বের ট্রেন্ডের উপরে ইসরায়েল প্রভাব বিস্তার করবে, এবং প্রথমে চায়নাকে এম্বার্গো দিবে যে মিডল ইস্টের কান্ট্রি, গালফ কান্ট্রি গুলো থেকে তেল নিতে পারবে না। সুতরাং ইসরায়েল যাতে সম্প্রসারণ বা নীতি মানে অবলম্বন করে গ্রেটার ইসরায়েল গঠন না করতে পারে, এটার শক্তিশালী প্রতিবন্ধকতা তৈরি করবে চায়না। কারণ ইসরায়েল কিন্তু ডেঞ্জারাস। ইসরায়েল যদি গ্রেটার ইসরায়েল তৈরি করে, তাহলে এরা আরব ভূখণ্ডের যে তেল খনিজ আছে এগুলোর উপর নিয়ন্ত্রণ নেবে। এই নিয়ন্ত্রণ নেওয়াই মানে রাশিয়াও তেল পাবে না, এবং চায়না তো পাবেই।